তখন ওই রাত্রে আমরা ছুটে গেছিলাম, আমার বাড়ির পরিবারের লোকজনও গেছিল। তো এখান থেকে 3 কিলোমিটার দূরে তখন প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি এসে উনি বলেছিলেন 15 দিনে চার্জশিট এবং 30 দিনে সাজা ঘোষণা হবে। প্লাস ওনার প্রশাসন, পুলিশ সমস্ত রিপোর্ট চেঞ্জ করে দিল হাইকোর্টে। সবচেয়ে বড় কথা, একজন মেয়ে হয়ে, একজন নারী হয়ে উনি প্রত্যেকটা রেপ কেসে উনি বলেছেন যে এটা সাজানো ঘটনা, একটা ছোট্ট ঘটনা। দামাল ছেলেরা একটু আধটু দুষ্টুমি করে, শরীর থাকলে যেমন জ্বর হয় তেমনি রেপ হয়। এই সেই কামদুনি গ্রাম, এই সেই কামদুনির রাস্তা, আর এই সেই গেট। আজ থেকে 10 বছর আগে এই গেটের ভিতরেই ছিল একটি ঘর, যেখানে কামদুনির ওই নির্যাতিতা বোনটিকে ধর্ষণ করে খুন করা হয়। 10 বছর হয়ে গেলেও আজও বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। বিচার হয়নি কামদুনির। 10 বছর পর আরেকটা ইতিহাসের সন্ধিক্ষণে আমরা দেখলাম আর.জি. করের ঘটনা। সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেই সুপ্রিম কোর্টে এখনো কামদুনির মামলা চলছে। 10টা বছর হয়ে গেছে, বিচার কবে হবে জানতে চায় কামদুনি। আজ কথা বলবো মৌসুমী কয়ালের সঙ্গে, যিনি কামদুনি আন্দোলনের, কামদুনি প্রতিবাদী মঞ্চের অন্যতম মুখ। জানার চেষ্টা করব কামদুনির যে বিচার পর্ব এখনো কোন জায়গায় আটকে, কোথায় বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদছে। ঠিক কামদুনির যে বিচার পর্ব কোথায় রয়েছে এখনো, বা কামদুনির গ্রামের কি অবস্থা। আজ আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে আপনাদের সঙ্গে পরিচয় করাতে হবে না, আপনারা সকলেই তাকে চিনেন। কামদুনি গ্রামের মেয়ে। আজ থেকে বছর 10 আগে এক প্রতিবাদ থেকে তিনি উঠে এসেছেন এবং এখনো নারীর বিরুদ্ধে যেখানেই কোনো অন্যায়ের ঘটনা ঘটে, সামাজিক ব্যাধির শিকার হয় কোনো নারী, তিনি সেখানে ছুটে যান, সে যে সময়ই হোক, যে অবস্থায় হোক। আমার সঙ্গে রয়েছেন কামদুনির মেয়ে এবং কামদুনি আন্দোলন থেকে যিনি উঠে এসেছেন, মৌসুমী কয়াল। দিদি, আপনাকে নমস্কার। এবং আজ থেকে বছর 10 আগে যে ঘটনাটা এই গ্রামে ঘটেছিল, তারপর একের পর এক ঘটনা ঘটে চলেছে এবং সর্বশেষ আমরা দেখলাম আর.জি. কর। সেখানেও কামদুনির মতোই অনেক মানুষের এই পৈশাচিক অত্যাচারের ঘটনা, অভিযোগ আসছে সামনে। যখন আপনি প্রথম শুনলেন কেমন প্রতিক্রিয়া ছিল, কি মনে পড়ছিল? কামদুনির ঘটনা কি ফের মনে পড়ছিল? কামদুনির ঘটনা তো 10টা বছর আমরা ভুলতে পারিনি। সেটা সবসময় আমাদের মনের মধ্যে একটা কষ্ট, আতঙ্কের মধ্যে দিয়ে আমাদের দিনের পর দিন কাটাতে হয়েছে, এখনও কাটাচ্ছি। যে ভয়ঙ্কর সেই দিনগুলোর কথা, যেখানে বিচার পেলে হয়তো অনেকটাই খুশি হতাম আমরা, যে পরিবারটা বিচার পেত। গ্রামের মানুষ, রাজ্যের মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল, সবাই চেয়েছিল যে অন্যায়ের বিরুদ্ধেই যে প্রতিবাদটা তারা করেছিল, সবাই চেয়েছিল একটা বিচার হোক। কিন্তু ফার্স্ট ট্র্যাক কোর্টে দোষীদের ফাঁসির অর্ডার হয়েছিল, আর 4 জনের ফাঁসির অর্ডার হয়েছিল, 2 জনের আমৃত্যু কারাবাস হয়েছিল। কিন্তু যখন হাইকোর্টে আবার কেসটা উঠলো, তারপরে তো আপনারা দেখলেনই যে ফাঁসির আসামি কিভাবে বেকসুর খালাস হয়ে গেল। তো আমরা তো বিচার পেলাম না। বিচারের জন্য আমরা বিভিন্ন জায়গায় ছুটেছিলাম। আমরা লাস্ট স্টেজে গিয়ে আমরা সিআইডির কাছেও মাথা নত করেছিলাম। ভবানী ভবনেও আমরা দিনের পর দিন গিয়েছিলাম। ভবানী ভবনে সিআইডিরা ছিলেন, ওনারা বলতেন যে আমরা আপনাদের পাশে আছি, আমরাও যত সাধ্য চেষ্টা করছি যাতে আপনারা বিচার পান। আমরা বিশ্বাসও করেছিলাম। প্রথমে যখন মমতা ব্যানার্জি আসেন, আমরা কামদুনির আন্দোলন যখন তৈরি করেছিলাম, সৃষ্টি করেছিলাম গ্রামের সকলে মিলে, গ্রামের মানুষও চেয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি এসে উনি বলেছিলেন 15 দিনে চার্জশিট এবং 30 দিনে সাজা ঘোষণা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 10টা বছর পেরিয়ে গেছে। মানে আমাদের কোর্টে ছুটতে ছুটতে জুতোর ফিতে ছিঁড়ে গেছে, এরকম অবস্থা। তবু আমরা বিচার পেলাম না। মমতা ব্যানার্জি সেখানে তার প্রতিশ্রুতির কোনো রকম কোনো কিছু, মানে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তো উনি রাখতে পারেননি। প্লাস ওনার প্রশাসন, পুলিশ সমস্ত রিপোর্ট চেঞ্জ করে দিল হাইকোর্টে। মানে এমনভাবে চেঞ্জ হলো, যেটা ফার্স্ট ট্র্যাক কোর্টে যেগুলো মেয়েটিকে রেপ করে তার পা দুটি চিরে যেভাবে মারা হয়েছিল, ফার্স্ট ট্র্যাক কোর্টে কিন্তু সেগুলো জমা পড়েছিল। আর হাইকোর্টে গিয়ে সমস্ত নথি পুরো পাল্টে দিল, দিয়ে আজ আসামিদের বেকসুর খালাস হয়ে গেল। সেখানেও কিন্তু তদন্তে ছিল এই
বিনোদ বিনোদ গোয়েলি ছিলেন, উনি আমাদের এই তদন্তটার মধ্যে উনি হস্তক্ষেপ করেছিলেন, কিন্তু তারপরেও এই অবস্থা আমাদের বিচারের। তো আমরা চেয়েছিলাম বিচার হোক, জাস্টিস মিলুক, কারণ রাজ্যের বুকে একটার পর একটা ঘটনা আপনারা দেখেছেন, যেটা পার্ক স্ট্রিট থেকে শুরু করে গেদে, গাইঘাটা, কাকদ্বীপ, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে, হাঁসখালি, নদিয়া, বিভিন্ন জায়গায়। কিন্তু রাজ্যের বুকে মমতা ব্যানার্জি সবসময় একজন মাননীয় সিএম হয়ে, একজন সবচেয়ে বড় কথা একজন মেয়ে হয়ে, একজন নারী হয়ে উনি প্রত্যেকটা রেপ কেসে উনি বলেছেন যে এটা সাজানো ঘটনা, একটা ছোট্ট ঘটনা, দামাল ছেলেরা একটু আধটু দুষ্টুমি করে, শরীর থাকলে যেমন জ্বর হয় তেমনি রেপ হয়, মানে এরকম বিভিন্ন ধরনের কথা উনি মন্তব্য করেছেন একজন সিএম হয়ে। তো উনার রাজ্যে বিচারের আশা আমরা আর কখনোই করি না, যে এই রাজ্যে বিচার আমরা পাবো সেই আশা আমরা আর করি না, কারণ কামদুনি একমাত্র জলজান্ত প্রমাণ যেখানে ফাঁসি আসামিকে বেকসুর খালাস করে দেওয়া হয়। 10টা বছর হয়ে গেছে, অনেকেই এই ঘটনাটা ঠিক কি হয়েছিল ভুলে গেছে। তো ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাইবে যে ঘটনা যখন ঘটলো তারপর যে নানান সমস্যার সম্মুখীন হয়েছেন আপনার, যিনি এখন জেলবন্দি মন্ত্রী রয়েছেন তার তরফ থেকেও আপনাদের উপরে অনেক রকম টর্চার হয়েছিল, আপনার বাড়ির লোকেরা আক্রান্ত হয়েছিলেন, সেই ঘটনাগুলো যদি ছোট্ট করে একটু মনে করিয়ে দেন যে আপনাদের সেই সময়, আজকে তো আরজি করে আমরা দেখছি কিভাবে সরকার কি করছে, কিন্তু সেই সময় কতটা এর থেকেও বেশি ভয়ঙ্কর আপনারা কতটা হ্যাকেল হয়েছিলেন সেটা যদি মনে করিয়ে দেন। ফার্স্ট যখন আমরা শুনি যে সন্ধ্যে 8টার সময় আমরা শুনেছি আমাদের এই বোনটির নিথর দেহ পাওয়া গেছে ওই 8 বিঘা জমির ওখানে, তখন ওই রাত্রে আমরা ছুটে গেছিলাম, আমার বাড়ির পরিবারের লোকজনও গেছিল। তো এখান থেকে 3 কিলোমিটার দূরে, তখন প্রচুর বৃষ্টি হয়েছিল। তো আমরা যখন গেছিলাম ওখানে রাস্তায়, তো দেখেছিলাম আমরা ডেড বডিটা, যে তাকে কিভাবে রেপ করে তার ছিন্ন বিচ্ছিন্ন করে তার পা দুটো চিরে দিয়ে মারা হয়েছিল। এখন আমার ঘটনাটা সত্যি বললে আমার হেবি কষ্ট হয়, যে মেয়েটিকে কিভাবে মেরেছিল, আমরা সচক্ষে দেখেছিলাম। তো আমরা চেয়েছিলাম যে বিচার হোক, তার জন্য গ্রামের প্রত্যেকটা মানুষের একসাথে পা মিলিয়েছিলাম যাতে জাস্টিস মেলে পরিবারটার। কিন্তু সেই একই জিনিস, মানে একটা পলিটিক্স এমন একটা মানে নোংরা একটা জগৎ সৃষ্টি করে দেয়। যখন আন্দোলন শুরু করলাম, একটার পর একটা মিথ্যা কেস মামলা আমার হাজবেন্ডের নামে, আমার নামে। আমার হাজবেন্ড একটা ভেড়ি চাষ করেছিল, রাতের মধ্যে সেই ভেড়িটা পুরো লুট করে নিল টিএমসির ছেলেরা। আমার প্রশ্ন হলো, আমি কোনো অন্যায় করিনি, তো একটা মেয়ের উপরে যে অত্যাচার হয়েছে, তাকে যেভাবে 7-8 জন মিলে তাকে রেপ করে তার পা দুটি চিরে তাকে যেভাবে মেরেছে, তো আমরা তার বিরুদ্ধেই তো প্রোটেক্ট করেছিলাম যে যাতে আমরা বিচার পাই, পরিবারটা বিচার পাক। কিন্তু সেখানে বিচারের পরিবর্তে একটার পর একটা, মানে তুমি অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করলে তোমার কণ্ঠস্বর রোধ করার জন্য, তোমাকে থামিয়ে দেওয়ার জন্য তোমার উপরে মিথ্যা মামলা দিতে হবে, তোমাকে যেভাবে হোক তোমার মুখটাকে বন্ধ করতে হবে। এটাই ছিল সেই সময়ের একটা পরিস্থিতি। তো আমার উপরেও ঠিক সেটাই হয়েছিল, একটার পর একটা মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। গ্রামের অনেকেই সেই সময় আমার মনে আছে যে আক্রান্ত হয়েছিলেন, দেশবন্ধুনগর হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। হ্যাঁ, তখন ব্যাংসাল কোর্টে কেসটা ছিল। তো আমরা ওখানে একটা মিছিল করেছিলাম, আমার গ্রামের ছেলেরা মেয়েরা তারাও ওখানে ছিল। পুলিশ এত পরিমাণে তাদেরকে সব মেরেছিল, হসপিটালে পর্যন্ত তারা হসপিটালাইজড পর্যন্ত হয়েছিলেন। এবং যে মেয়েটি মারা গেছিল তার কাকাকে বুকে এমনভাবে লাথি মেরেছিল যে ওই আরজি কর হসপিটালেই তাকে ভর্তি করা হয়েছিল, তারপরের দিন মারা গেছিল। তো ওই কাকাই ছিল ওই আমাদের ওই বোনের সাক্ষী, মেন সাক্ষী ছিল। তো সেটা প্ল্যানিং মাফিকই মারা হয়েছিল, যে মূল সাক্ষীকে সরিয়ে দিলে পারে। তো মূল সাক্ষীকে তাদের প্ল্যানিং মাফিকই তারা সরিয়েই দিয়েছিল, যে উনি সুস্থ হয়েও গেছিল, এবং আমরা যখন জানলাম যে উনি ছুটিও হয়ে গেছে, তাহলে তারপরেও উনি মারা যায় কিভাবে? ওনাকে মেরে দেওয়া হয়েছিল, এই আরজি কর হসপিটালেই ভর্তি ছিল। তো তারপরে সেটা গেল, তারপরে একটার পর একটা মিথ্যা মামলা,
আমাদের নামে হলো, সেগুলোও জামিন করালাম। তখন তো গ্রামের একটা সাধারণ গৃহবধূ, কোনো পুলিশের কোনো মামলা, কোনো কেস এগুলো আসলে পারে খুব ভয় পেতাম, কান্নাকাটি করতাম। মানে এইরকমভাবে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সেই সময় জীবনটা গেছে। তো সেই সময় আমরা লোন নিয়ে, আমার হাজব্যান্ড একটা ভেড়ি চাষ করেছিল, পুরো মাছ লুট করে রাতের মধ্যে নিয়ে বিক্রি করে তারা মদ ফদ খেয়েছে, এটা শুনেছি গ্রামের মানুষের কাছে। মানে কিভাবে অত্যাচার করলে আমাদের কণ্ঠটা রোধ করা যাবে, তবুও আমরা পিছু হটিনি। আমাদের সাথে গ্রামের মানুষ এখনো আছে, কিন্তু সকলে তো সরাসরি সামনে আসতে পারে না, কারণ তাদের ওপরে অনেকের হুমকি, অনেক কিছু সেই সময় চলেছিল। এখানে বালু মল্লিক, যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি এখন কাস্টাডিতে আছেন, জেলে আছে, তার কর্মের ফল। সেই সময় উনি এখানে এসে, মেয়েটার যেদিনকে কাজ হয়, আমাদের এই বোনটির যেদিন কাজ হয়, সেই দিন এখানে খিচুড়ি বিলি, সব্যসাচী সেই সময় টিএমসিতে ছিলেন, সব খিচুড়ি টিচুড়ি বিলি করা, মানে একটা বিশাল ব্যাপার স্যাপার, একটা যে একটা মেয়ে মারা গেছে তার একটা শোক, একটা আতঙ্ক একটা আমাদের মধ্যে চলছে, গ্রামের মানুষের মধ্যে চলছে। তার মধ্যে সেখানে ফুটবল খেলা, হ্যাঁ ফুটবল খেলা, খিচুড়ি বিলি, মানে কি যেন একটা হচ্ছে, এরকম একটা ব্যাপার। তার উপরে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করলো, জ্যোতিপ্রিয় মল্লিক আসলেন। আমরা তবুও সেই সময় আমরা বলতাম যে আমরা কোনো রকম কোনো দলে নেই, আমাদের বিচারটাই হচ্ছে মেন। এখানে রাজনৈতিক কচকচানির মধ্যে ঢোকা মানে আমরা বিচার পাবো না। আমরা বারবার চিৎকার করে বারবার বলেছিলাম যে আমরা কোনো দলে নেই, আমাদের কথা বিশ্বাস করেনি কেউ। 11টা বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা কোনো দলে এখনো যাইনি, কোনো দলে নাম লেখাইনি। হ্যাঁ, সব দল আমাদেরকে সমর্থন করে, কারণ এটা অন্যায় হয়েছে। আজ যে অন্যায়টা হয়েছে আরজি করে, ঠিক কামদুনি ঠিক তাই হয়েছিল। আমরা কিন্তু কোনো রাজনৈতিক কচকচানির মধ্যে কখনোই ঢুকিনি। তার জন্য আমাদের কামদুনি যখন আন্দোলন শুরু করি, তখন যখন কোনো পলিটিক্সের লোকজন এখানে আসতো, আমরা তাদের কাছে গিয়ে আমাদের কথা বলতাম যে আমরা যেভাবে হোক বিচার চাই। বালু মল্লিক যখন আমাদের স্কুল মাঠে ব্লাড ডোনেশন ক্যাম্প করলো, সেখানেও আমরা গেছিলাম, স্মারকলিপি জমা দিয়েছিলাম যে আমাদের গ্রামের মানুষ কি চাইছে, রাস্তাঘাট নেই ভালো, সেই সময় যা হ্যাঁ সেগুলো তো আছেই। তো এগুলো আমরা একটা স্মারকলিপি তৈরি করে আমরা জমা দিতে গেছিলাম, সেখানেও আমাদেরকে হেনস্থা হতে হয়েছিল এই বালু মল্লিকের লোকজনের কাছেই। তো তবুও আমরা মাথা নত করিনি যে না, আমরা যখন এগিয়ে এসেছি সামনে, যে কোনো পরিস্থিতিতে আমরা এর লড়াই করব, আমরা দেশ শেষ আমরা দেখতে চাই। তো সেই দিন থেকেই 10টা-11টা বছর আমরা লড়াই করে আসছি যে যাতে আমরা বিচার পাই। কিন্তু শেষমেশ কি হলো, পুরোপুরি সিআইডি, পুলিশ প্রশাসন আমাদের পুরো মানে সেই ধোঁকা দেওয়া মতো অবস্থায় আমাদের ফেললো। সব সময় আমাদের যে আশ্বাসটা দিয়ে গেছিলেন যে তোমরা বিচার পাবে, আমরা যখন হাইকোর্টে যেতাম ওখানে সিআইডিও আসতেন, সিআইডির সাথে কথা বলতাম, সিআইডি বলতেন যে না তোমরা বিচার পাবে, আমরা সব রকম রিপোর্ট সব কিছু আমরা ঠিকঠাকভাবে জমা দিয়েছি, এরকমভাবে বলতো। কিন্তু যেদিন রায় বেরালো, বিশ্বাস করবেন না, আমরা মানে ভাবতে পারিনি যে এইরকম একটা রায় বেরাবে। পাহাড় থেকে মাটি মানে কি, আমরা সব কোর্টের মধ্যে, তো আপনারা মানে সংবাদ মাধ্যম তো কোর্টের মধ্যে ঢুকতে পারে না, যদি সংবাদ মাধ্যম কোর্টের ভিতরে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে ওই যে ঘরটাতে কেস ওঠে, সেখানে উকিলের সামনে সেই পরিবারের মা বাবা ভাইরা কি চিৎকার দিয়ে কাঁদছে তারা যখন রায় বেরিয়েছে। মানে ওই পরিস্থিতি মানে কাউকে বুঝিয়ে বলতে পারবো না যে আমরা কি সেই দিনটা আমাদের উপর দিয়ে কি গেছে, কিন্তু আমরা বিচার পেলাম না। মমতা ব্যানার্জির 15 দিনের চার্জশিট আর 30 দিনের সাজা ঘোষণা বৃথা হয়ে গেল। তো বৃথা মানে কি, উনি চেয়েছিলেন যে এই আসামিরা বাইরে বেরিয়ে আসুক, কারণ আপনি এবং টুম্পা প্রতিবাদ করেছিলেন, আপনাকে পরে মাওবাদী দাগিয়ে দেওয়া হয়। এটা কি সেই ঘটনার রেশ মুখ্যমন্ত্রীর কোথাও? একদম, কারণ আমরা সেই সময় তো আমরা সকলে মিলেই প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম, এখানে তো অস্বীকার করার কিছু নেই। তারপরে বিভিন্নভাবে মামলায় জড়ানোর পরে সাধারণ মানুষ সকলে তো সমান নয়, সবাইয়ের ভয় পায়। এখানে অনেক গরিব মানুষ আছে যারা ভেরির খাজনাপত্র থেকে তাদের সংসার চলে, তাদের খাজনাপত্র যদি বন্ধ করে দেয় তারা খাবে কি? আন্দোলন করতে গেলে তো আর খাওয়া হবে না, সেটাই স্বাভাবিক। আর আমরা কোনো নেতা মন্ত্রী বা হেভি ওয়েটের কোনো মানুষ নয় যে এইসব মানুষগুলোর আমাদের সাথে রেখে তাদেরকে আমরা সাপোর্ট দেব, সেগুলো তো আমাদের পক্ষে ক্ষমতা নেই। তো সেইভাবে বিভিন্নভাবে অনেকে অনেক দলে চলে গেল, কেউ
কেউ সিপিএম, কেউ বিজেপি, কেউ কংগ্রেস, অনেকে অনেক যা যেমন মনে হয়েছে সে তেমন করেছে। কিন্তু এই 10-11টা বছর আমরা আমাদের জায়গায় আছি যে আমরা আমাদের জাস্টিস চাই, সেইভাবে আমরা লড়ে এসেছি। আমাদেরকে বলাও হয়েছে যে তোমরা দলে আসো, ভোটে দাঁড়াও, রাজনীতিতে এসো, বিভিন্নভাবে অফার করেছে। কিন্তু আমরা চেয়েছি যে কামদুনির যে জাস্টিসের জন্য আমরা লড়াই করেছি সেটা আগে আমরা পাই, বিচারটাই হচ্ছে আমাদের মেন। যার জন্য লড়াই করেছি সেটাই তো আমাদের এখনো মিলল না। কোনো পলিটিক্সে পর্যন্ত আমরা যাইনি, পলিটিক্সের মানুষ সবাই আমাদের সাথে আছে এখনো পর্যন্ত। প্রত্যেকটা মানুষই বলে যে কোনো হেল্প লাগলে আমাদের পাশে থাকবেন। বিশেষ করে যদি এখানে রাজনৈতিক কোনো রং লাগানোর চেষ্টা হয়, বা আমি ব্যক্তিগতভাবে আমি বলবো যে হাইকোর্টে যখন কেস এরকমভাবে বেকসুর খালাস দেওয়া হলো 4 জনকে, যে 2 জন আছে, আবার তো আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছি, কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া তো আমাদের পক্ষে, বা একটা উকিলের খরচ চালানো আমাদের সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব নয়। তো শুভেন্দু অধিকারী উনি নিজেই তো আমাদেরকে মানে ফোন করলেন যে আমরা সব রকম ভাবে আপনাদের সাহায্য করব। তো দেখুন, আমরা তো সেই অন্ধের মতো, রাস্তা পারাপারের জন্য আমাদের যে কারোর একটা হাত ধরতে হবে, কারণ আমাদের বিচারটাই মেন। তো এখানে যদি কেউ রাজনৈতিক রং নিয়ে টানাপোড়েন করে, এখানে আমাদের করার কিছু নেই, কারণ আমরা সকল দলকে আমন্ত্রণ জানাই, সকলকে বলি আমাদের হেল্প করুন। শুধু কোর্টের ব্যাপারগুলো, কোর্টের মানে খরচটা, কারণ সুপ্রিম কোর্টে যে আমাদের একদিনে লক্ষ লক্ষ মানে যে আমাদের যে উকিলরা এখন আছেন, যে জুনিয়র উকিল হচ্ছে বাঁশুরি স্বরাজ, সুষমা স্বরাজের মেয়ে, এবং সিদ্ধার্থ রুতরা, যিনি হচ্ছে একদিন কেস উঠলে 12 থেকে 13 লাখ টাকা উনি নেন। এবার যতদিন কেস চলবে মিনিমাম 90 থেকে 1 কোটি টাকা খরচ আছে, যেভাবে আমাদেরকে বলা হলো। তো প্রচুর খরচ, এই খরচ আমাদের সাধারণ মানুষের পক্ষে তো টানা সম্ভব নয়। তো ওনারা যদি আমাদের উকিলের দিকটা দেখে, তাহলে তো সেখানেও আমাদের রং চড়ানো হলো যে না, শুভেন্দু অধিকারের সাথে এরা কথা বলে, বা শুভেন্দু অধিকারী এদের হেল্প করছে, এরা বিজেপি করে। এই যে রং লাগানোর যে চেষ্টা, এই যে রাজ্যের মধ্যে যে কোনো ধর্ষণ বা খুন এগুলো হলে যে রং লাগানোর চেষ্টা, এটার জন্যই কিন্তু বিচারের জিনিসটা টানাপোড়েন হয়ে বিচারটাই আমরা পাচ্ছি না সাধারণ মানুষ। এই আরজি করের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। আপনারা দেখুন যে কোনো রাজনৈতিক, আরে বাবা, আমরা রাজনীতিটা পিছনে ফেলে একটু মানবিকতা, একটু মনুষ্যত্ব দিয়ে ভেবে দেখুন না যে আমরা রাজনীতি করি তাই কি, যারা রাজনীতি করে তাদের ঘরেও তো মা আছে, বোন আছে। আজ একটা সাধারণ মেয়ের সাথে হচ্ছে, আপনি একজন রাজনীতিবিদ, আপনার মেয়ে রাস্তাঘাটে তো বেরোয়, আপনার মেয়ে অফিস কাছারিতে তো যায়, আপনার মেয়েও তো অনেক রাত্রে ফেরে, তো আপনার মেয়ের সাথে যে হবে না এই ঘটনা, এটাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না। তো এগুলো একটু রাজনীতিটা একটু পিছনে ফেলে থাকতেই পারে আপনার ব্যক্তিগত রাজনীতি, এখানে অস্বীকার করার জায়গা নেই। কারণ আমরা গণতান্ত্রিক রাজ্যে বাস করি, আমাদের একটা ব্যক্তিগত রাজনীতি থাকতেই পারে। আমরা কাকে ভোট দেব না দেব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা থাকতেই পারে। তাই বলে তার উপরে যে অন্যায় প্রতিবাদ করলে তাকে বলা হবে তুমি সিপিএম, তুমি মাওবাদী, তুমি বিজেপি, তুমি কংগ্রেস, এই জিনিসগুলো যে হয়, তাহলে তো মানুষ অন্যায় প্রতিবাদ করতেই ভয় পাবে যে না, আমি যদি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমাকে তো একটা রাজনৈতিক রং চড়ানো হয়। সাধারণ মানুষ তো রাজনৈতিক রং চড়াতে চায় না, কারণ যা হচ্ছে এখন, দিনকাল যা পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঠিক এই রকমই একটা দিকে আমাদের এই কামদুনির আন্দোলনটাকে বা কামদুনির এই বিচারটাকে নিয়ে যাওয়া হয়েছিল। রাজনীতি থেকে শুরু করে বিচার ব্যবস্থা সব কিছু ঢিলা করে দেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি এখানে এসে যেরকম বলেছিলেন যে হচ্ছে ওই দামাল ছেলেরা একটু আধটু দুষ্টুমি করে, উনার বিভিন্ন রকম কথাই আজ এই আমাদের রাজ্যে ধর্ষণটা দিনের পর দিন বাড়তে চলেছে। অন্য কোনো স্টেটে হলে তখন সবাই ঝাঁপিয়ে পড়ে, দেখেছি তো যে ওটা শাসক দল করে। আর যখন নিজের স্টেটে হয়, আমার কথা হলো নিজের ঘরটা আগে সামলান, তারপরে বাইরে সামলাবেন, আমার কথা হলো এটাই। আর দিনের পর দিন আমাদের রাজ্যে এই ঘটনাগুলো ঘটছে, আর এগুলো কোনো বিচার নেই। আর চাপে পড়ে শাসক দল রাস্তায় নামছে, বিচার চাই। আরে বাবা, বিচারটা আপনারা কার কাছে চাইছেন? আমার কথা হলো আমরা সাধারণ মানুষ আপনার কাছে বিচার চাইবো, আপনি কার কাছে বিচার চাইছেন? এখানে বলে না, দিওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াতে হয়, তাই দিওয়ালে পিঠ ঠেকে গেছে বলে শাসক দল এখন নিজেরাই রাস্তায় নামছে আর ওই ভুলভাল কমেন্টস করছে যে নির্যাতিতার ফাঁসি চাই।
একজন মুখ্যমন্ত্রী সিএম তিনি বলছেন নির্যাতিতার ফাঁসি চাই, আর তার পাশে যে 11 জন এমপি আছে তারাও বলছেন নির্যাতিতার ফাঁসি চাই। আরে বাবা, যে আপনার সিএম ভুল বলছে সেটাও ধরিয়ে দেওয়ার ক্ষমতা সেই এমপি গুলোর নেই। মানে এতটাই মানে চেটে 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 ওদের মানে অভ্যাস হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা আর বিচারের আশা সত্যি আর করি না। জানি না বিচার আর পাবো কিনা, যেহেতু সুপ্রিম কোর্টে গেছে তাই কি, এখানে তো পুরো সাজানো। সুপ্রিম কোর্টে আমাদের কেস গেছে, কিন্তু আমাদের এখানে যে সিআইডির যে রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে এবং এই পোস্টমর্টম রিপোর্ট, এগুলো তো পুলিশ প্রশাসনই তৈরি করেছে। এখন তার নতুন করে কোনো রিপোর্ট হবে না, সব রিপোর্ট তো তদন্ত তো ওরা লুটপাট করে দিয়েছে। এখন সুপ্রিম কোর্টে যেগুলো জমা পড়ছে সেগুলো সেই আগের তদন্তই যে রিপোর্ট সেই রিপোর্টই। এখন নতুন করে আমরা কোনো ফরেন্সিক রিপোর্টও করতে পারবো না, এখন আর কোনো পোস্টমর্টম রিপোর্টও আমরা পাবো না, কিছুই পাবো না। তো জানি না আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আর বিচার পাবো কিনা। তদন্তের এই জায়গাটাতেই আসি, এই জায়গাটা তো আমরাও অনেকটা অন্ধকারে আছি, যেহেতু আপনারা এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, আমাদের তুলনায় আপনি হয়তো বেশি জানবেন যে তদন্তের ঠিক কোন কোন জায়গায় সমস্যা হয়েছিল যার জন্য বাকিরা বেকসুর খালাস পেয়ে গেল। মানে সিআইডির তদন্তের ঠিক কোন কোন জায়গায় গাফিলতি আপনারা জানতে পেরেছেন? আমরা গাফিলতি জানতে পেরেছিলাম আমাদের যখন রায় বেরাবে প্রায় 7 দিন আগে আমাদেরকে জানানো হয়েছিল। আমাদের যিনি উকিল ছিলেন জয়ন্ত নারায়ণ চক্রবর্তী আর শীর্ষেন্দু সিনহা রায়, তো স্যারেদের সাথে আমাদের কন্টিনিউ ফোনে কথা হতো বা আমরা যেতাম দেখা করতাম। তার স্যারেরা বলেছিলেন যে হচ্ছে ফার্স্ট ট্র্যাক কোর্টে যেমন আমাদের রিপোর্ট জমা দেওয়া হয়েছিল যে মেয়েটিকে গণধর্ষণ হয়েছিল এবং তার পা দুটো চিরে দিয়ে মারা হয়েছিল, কিন্তু হাইকোর্টে সেটা জমা পড়েনি। এখানে বলা হয়েছে যে আদালতের রিপোর্টটা উচ্চ আদালতে গিয়ে পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছিল রিপোর্ট, শুধু পুরো ভুল রিপোর্ট প্রেস করা হয়েছিল। তো জয়ন্ত নারায়ণ চক্রবর্তী যিনি আমাদের উকিল ছিলেন উনি প্রশ্ন করেছিলেন, উনিও মুভ করেছিলেন। উনি জজ সাহেবকে বলেছিলেন যে পা দুটি চিরে তো তাকে মারা হয়েছিল, কিন্তু এখানে নেই কেন? তখন যে জজ সাহেব ছিলেন উনিও বলেছিলেন হ্যাঁ রিপোর্টে কিন্তু পা দুটি চিরে দেওয়ার উল্লেখ নেই। তো কেন নেই? তখন সরকারি উকিল মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কোনো প্রশ্নের উত্তর দেয়নি। আমরা তখনই বুঝে গেছিলাম আমরা এই রায় ভালো পাবো না। এবং যে 6 জন রেপের সাথে যুক্ত ছিল, এখানে 2 জনকে বলা হয়েছিল যে 2 জন রেপ করেছে, বাকিরা রেপের সাথে যুক্ত ছিল না। এইভাবে ওখানে সব প্রমাণ লুটপাট করা হয়েছিল। আমরা তখনই বুঝে গেছিলাম যে এবার তারপরে আমরা বললাম আমাদের যে উকিলরা ছিলেন জয়ন্তদাকে, আমরা বললাম যে স্যার আমরা কিছু কি করতে পারবো না? আর বলে আর তো সম্ভব না, এবার শুধু ডেট দিয়েছে রায় বেরানোর জন্য। পুরো আমাদের মানে এতদিন ধরে আমাদের পুরো সেই মাথায় আঠাল রেখে কুয়া ভেঙে খাই, মানে সেরকম করেছে সিআইডি আর প্রশাসন আমাদের সাথে। তো আমরা বুঝেই গেছিলাম যে আমরা তাহলে আর বিচার পাবো না। তা সত্যি সেই রায় বেরানোর দিনই আমরা বুঝেই গেলাম যে আমরা সত্যি বিচার পেলাম না এই রাজ্যে। তো খুব কষ্ট হয়েছিল, আপনারা দেখেও ছিলেন, মানে এত কষ্ট হয়েছিল যে আমরা সেখানে মানে শুয়ে পড়ে কান্না করছিলাম যে এত দিনের লড়াই, এত দিনের মানে প্রত্যেকটা মানুষ তাকিয়েছিল যে জাস্টিস কামদুনি জাস্টিস পাবে, কিন্তু আমরা পেলাম না। এই প্রশাসন, এই পুলিশ আর এই সিআইডির জন্য আমরা বিচার পাইনি, তাদের এই ব্যর্থতার জন্য, তাদের এই প্রমাণ লুটপাটের জন্য। আর এই বিনীত গোয়েলও ছিলেন এই আমাদের তদন্তে, পুরো আমাদের কেসটাকে পুরো শেষ করে দিয়েছিল। এটা কি কোথাও আপনার মনে হয় যে এর সঙ্গে কোথাও ভোট রাজনীতিও যুক্ত আছে? ভোট রাজনীতি তো অবশ্যই, কারণ যারা তো জেলে ছিল তারা তো এখানে তো সব মানে করতো, বলতো মদ ফদ খেত, সব শুনেছি, পরে শুনলাম। আমি তো তাদেরকে সেই সময় চিনতামও না, জানতামও না, আমার চিনা জানার কোনো দরকারের প্রয়োজন ছিল না যে এরা কোন দলের কি করে। আমার কথা হলো এরা আসামি, এরা একটা মেয়েকে রেপ করে মেরেছে, এরা কোন দলের কি করে আমাদের কাছে কোনো জানার দরকার ছিল না। অন্যায় করেছে তাদের সাজা হবে, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় পাওনা। কিন্তু পরে জানতে পারলাম যে এসব টিএমসি করে, টিএমসি ছেলেরা। তাও যে মিতের ভাই সেও বলেছিল যে ভোট করানোর জন্য এদেরকে ছাড়ানো হয়েছে, যেহেতু লোকসভার ভোট সামনে, এদেরকে যদি সাজা দেওয়া হয় তাহলে হচ্ছে ভোট ব্যাংক কমে যাবে, এই নানান প্রশ্ন উঠেনি নয়। তো পরে আমরা রিয়েলাইজ করলাম যে হ্যাঁ এটাই তাহলে সত্যি, তার জন্যই হয়তো মমতা ব্যানার্জি এদেরকে বেকসুর খালাস করালো।
তো অনেকে আবার বলছে যে এটা আইনের পথে চলবে। এখানে মমতা ব্যানার্জি কি করবে? তা মমতা ব্যানার্জি কি করবে মানে তার পুলিশ, তার প্রশাসন, তার সিআইডি কি করবে মানে রিপোর্ট তো তারাই তৈরি করছে। উনি তো নিজেই বলে গেলেন 15 দিনে চার্জশিট আর 30 দিনে সাজা ঘোষণা হবে। সাধারণ মানুষের একদম মাথায় কাঁঠাল রেখে পুরো ভেঙে দিলেন, দিয়ে বেরিয়ে গেলেন। আর সাধারণ মানুষও ভাবছে যে সত্যিই 15 দিনে চার্জশিট আর 30 দিনে সাজা ঘোষণা হবে। তো একজন মানে উনি তো একজন স্বাস্থ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী, এতগুলো পদ নিয়ে বসে আছেন, তো উনি এতটুকু জানেন না যে 15 দিনে চার্জশিটটা হয় কিন্তু 30 দিনে সাজা ঘোষণা হয় না? একটা আইনের ধাপ আছে। উনি এই মিথ্যা বাণী বুলি ঝেড়ে উনি বেরিয়ে পড়লেন। তারপরে 10টা বছর আমাদের কেটে গেল। সুপ্রিম কোর্টে এখন কি অবস্থা আছে? কি সুপ্রিম কোর্টে আমাদের এখন সুপ্রিম কোর্টেও কি হয়েছে শুনুন। আমাদের মাঝে ডেট পড়েছিল, আমরা গেছিলাম দিল্লিতে। তো ওখানে আমাদের উকিল বললেন যে হচ্ছে মানে আমাদের রাজ্য থেকেও তো সিআইডি সুপ্রিম কোর্টে আর কি ওরাও গেছিল, ওরাও তো মামলা দায়ের করেছে আর আমরাও করেছি। তো ওটা তো মানে দুটো মামলা একসাথে তো চলবে না, তো সেটা একত্রিত করা হয়েছে, একসাথেই চলবে। তো উকিল বলল যে হচ্ছে এখনো পর্যন্ত সিআইডি পোস্টমর্টম রিপোর্ট জমা দেয়নি, সুপ্রিম কোর্টে জমা দেয়নি। তো আমরা শুনে তো অবাক, আমরা বলি পোস্টমর্টম রিপোর্টটাই তো আগে চাই, সেটাই জমা দেয়নি। তো ভবানী ভবনে সব যাওয়া হয়েছিল, তা ওনারা বলেছিলেন আমরা পোস্টমর্টম রিপোর্ট আপনাদেরকে দিয়ে দেব। তো আমরা বললাম আপনাদের কাছে যে পোস্টমর্টম রিপোর্টটা আছে সেটা আমাদেরকে দিয়ে দিন, আমরা আমাদের এইবার হ্যাঁ আমরা ডেট করলে তো আমরা তো আবার যাব দিল্লি, আমরা হচ্ছে জমা দিয়ে দেব। তো বললো ঠিক আছে দেবে। তো আজকাল করছে, ফোনে যোগাযোগ করছে মৃতের পরিবার যে কবে দেবে না দেবে। তো এখনো পর্যন্ত আমাদের পোস্টমর্টম রিপোর্ট আমাদের হাতে আসেনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সামনের সপ্তাহের মধ্যে আমরা আবার ভবানী ভবনে সিআইডি অফিসে যাব। আমাদের যদি রিপোর্ট না দেয় তো আমরা আবার ওখানে আমরা বসে পড়ব, যে আমরা আবার ধর্ণা দেব যে আমাদের রিপোর্ট চাই। সেটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাছাড়া করার কিছু নেই। ইনারা সিআইডি আমাদেরকে দেবে না। যেখানে উনারা বলছে যে আমরা সুপ্রিম কোর্টে গেছি, কামদুনির বিচার পাইয়ে দেবো, আবার সেই একই মানে ব্রেন ওয়াশ করতে গেলে কি কি করতে হয় ওনারা সেটা খুব ভালো করে শিখে রেখেছেন, যে মিথ্যা কথা কিভাবে বলতে হয়। যে আবার সেই একই মিথ্যা কথা বলছে যে আমরা কামদুনির বিচার পাইয়ে দেবো সিআইডি, কিন্তু সেখানে এখনো রিপোর্ট জমা দেয়নি। ভাবতে পারছেন? বললেন যে সুপ্রিম কোর্টে ওনাদের যে উকিল আছে মমতা ব্যানার্জি বললেন, উকিলটার নাম হচ্ছে ওই কি, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, যাই হোক হ্যাঁ ওই উকিলটা মানে লড়বেন, কিন্তু ওই উকিল কোনোদিনও আজ পর্যন্ত এই কতবার ডেট পড়লো, 3-4 বার আমরা গেলাম, এখনো পর্যন্ত সরকারি উকিল ওখানে উপস্থিত হয়নি। প্রতিশ্রুতির কথা বলছিলেন, সেই প্রতিশ্রুতির জায়গা থেকে আছে, আমিও সাক্ষী ছিলাম সেই ঘটনা। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কামদুনি গ্রামের আমূল পরিবর্তন হবে, এখানে আলো আসবে, এখানে ভালো পরিষেবা হবে, স্কুল হবে, অনেক ধরনের প্রতিশ্রুতি ছিল, রাস্তা ভালো হবে। তো সেই জায়গাটায় কতটা কি হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন স্বচক্ষে যে কি হয়েছে আর কি হয়নি। যেমন ছিল কামদুনি সেই তিমিরেই আছে, একদম সেই তেমনই আছে। এখানে আমার মুখের কথাই হয়তো কোনো কাজ হবে না, আপনারা যাবেন গিয়ে দেখবেন। স্কুলটা চালু করার কথা ছিল, স্কুলটা যেমন তেমনই পড়ে আছে, রাস্তাঘাট যেমন তেমন, লাইট যেমন তেমন। কামদুনি এক কথায় কামদুনিতেই আছে, কামদুনির কোনো চেঞ্জ নেই। শুধু মানুষগুলোই চেঞ্জ হচ্ছে, মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে, মানুষের রাজনীতি চেঞ্জ হচ্ছে, অনেক কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা সেই তিমিরেই আছেন আর আমরা সেই আমরাই রয়ে গেছি। আমাদের মধ্যে কোনো চেঞ্জেস নেই, সেই একইভাবে আমরা লড়ে যাচ্ছি, একইভাবে রাস্তায় বসে আছি, একইভাবে বিচার চাইছি। আবারও বলছি, এই আরজি করের যে ঘটনা ঘটেছে আমরা চাই না কামদুনির মতো হোক, তাই প্রত্যেক মানুষ আজ রাস্তায় নামছে, এটা দেখে খুবই ভালো লাগছে। একটা সময় চিৎকার করে করে বলতাম আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, আমরা বিচার চাই, আপনারা রাস্তায় নামুন। তাই এখন ভাবছি যে সত্যি সেই সময় আমরা কত চিৎকার করেছি যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, আর এখন মানুষ বুঝতে পেরেছে যে সত্যি রাজ্যে বিচার নেই। তার জন্যই তো আজ মানুষের দিওয়ালে পিঠ থেকে গেছে বলেই আজ মানুষ ঘুরে দাঁড়াচ্ছে।
যে না সত্যি বিচারের দরকার। রাজনীতি সব নয়, মানুষ আমাদের ছেলেমেয়েরা রাস্তায় বেরাবে, তারা স্কুলে যাবে, কলেজে যাবে, তারা যদি নিরাপত্তাভাবে সুরক্ষা না থাকে, তারা যদি বাড়িতে ফিরতে না পারে, তাহলে এর মতো আর কষ্টদায়ক আছে? আজ এই মেয়েটিকে যেভাবে মারা হলো, এটা তো খুবই কষ্টকর, দুঃখজনক, তাই না? কোথাও কি মনে হয় যে আরজি করের যে জনসমর্থন, এই ঘটনা, নৃশংস ঘটনার পর যে জনসমর্থন এসছে, কামদুনির সময় আজ থেকে 10 বছর আগে যদি সেই সময় এত দ্রুত এত বেশি জনসমর্থন পেতেন সারা ভারতবর্ষের, এমনকি পৃথিবী, তাহলে হয়তো কিছুটা হলেও হয়তো বদল হতে পারতো। আজ যে বিচারটা হয়নি। হ্যাঁ, আমি সেটা ভাবিনি তা নয়, বাড়িতে আলোচনাও করছিলাম যে দেখো মানুষ কিভাবে রাস্তায় নামছে, পুরো রাজ্য নয় পুরো দেশ পৃথিবী জুড়ে মানুষ রাস্তায় নামছে যে না এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। আমাদের কামদুনির বেলা হয়তো যদি এরকম হতো তাহলে হয়তো বিচার আমরা পেতাম। হ্যাঁ, কোথাও একটু কষ্ট হয়, কিন্তু তবুও যে মানুষ রাস্তায় নামছে, কত মানুষ প্রত্যেকটা সংবাদ মাধ্যমে দেখছি অনেকে বলছে যে আমরা কামদুনির মতো আরজি করকে হতে দেব না, আমরা বিচার চাই। তো এগুলো শুনে সত্যি ভালো লাগছে যে না, কামদুনি বিচার পায়নি, এটা মানুষের মনে আছে যে সত্যি কামদুনি বিচার পায়নি। তো কামদুনির মতো আমরা চাই না। আমাদের এই ডাক্তার দিদি, উনি এখন আমাদের ঘরের দিদি হয়ে গেছে, তো আমরা চাই এই দিদি বিচার পাক, পরিবার বিচার পাক, সেটাই আমরা চাইবো। আমরা আছি, আমি শারীরিক একটা প্রবলেম চলছে, তবুও আমরা যাচ্ছি, মেয়েটাদের বাড়িতেও গেছিলাম, আরজি করে গেছিলাম, আমরা কলেজ স্কোয়ার থেকে হ্যাঁ লালবাজারে অভিযানেও গিয়েছিলাম, সেখান থেকে হেঁটেছিলাম, পা মিলিয়েছিলাম। আমাদের একটাই কারণ, আমরা বিচার চাই, আমরা কিছু চাই না, একমাত্র বিচারটাই সবচেয়ে দরকার আমাদের রাজ্যে। কথা বলছিলাম মৌসুমী কোয়েলের সঙ্গে কামদুনির বিষয়ে। আজ থেকে 10 বছর আগে ঠিক এরকমই একটা নৃশংস ঘটনা ঘটেছিল, যার বিচার আজও পাননি কামদুনির নির্যাতিতার পরিবার। এমনকি যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা যে বিচারটা আশা করেছিলেন, তারা এখনো বলছেন এখনো হতাশ, তারা এখনো আশায় আছেন, যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটি চলছে, যে একদিন হয়তো বিচার হবে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাটবে না।